হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে রাসায়নিক গণনা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অর্থাৎ যেগুলো বহুবার পরীক্ষায় এসছে বা যেগুলো আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, ঠিক আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে, সেই কোয়েশ্চেনটাতে বলেছে H2SO4 ও HNO3 এর আণবিক ভর কত, ঠিক আছে, আণবিক ভর বা আণবিক গুরুত্ব সেটা তোমাদেরকে চেয়েছে। তো এখানে হাইড্রোজেন রয়েছে, সালফার রয়েছে, অক্সিজেন রয়েছে, তাহলে তাদের জন্য আমরা কী চাই, মানে কী জানি যে আণবিক গুরুত্ব কী কী হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়, তাই তো, অর্থাৎ আণবিক গুরুত্ব কত হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, ও সালফারের ক্ষেত্রে কত হয়, সালফারের ক্ষেত্রে 16 হয়, তাই তো। অর্থাৎ যে 16তে সালফার আমরা পাই তাহলে আণবিক গুরুত্ব কত হবে, 32 হয়, ঠিক আছে। অর্থাৎ সালফারের ক্ষেত্রে আমরা কত পাই, 32 পাই। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কী পাই, অক্সিজেন যেহেতু 8 নম্বরে অক্সিজেন রয়েছে, তাহলে এর আণবিক গুরুত্ব হচ্ছে 16, ঠিক আছে। তো এই যে আণবিক গুরুত্ব এইগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। কতগুলো পার্টিকুলার এলিমেন্ট আছে, সেই পার্টিকুলার এলিমেন্টগুলোর আণবিক ভর বা আণবিক গুরুত্ব সেগুলো জানতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো যে অক্সিজেন কতগুলো রয়েছে, 4খানা রয়েছে, তাহলে কি করবে তুমি 4 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ এখানে 4 × 16, তাহলে এটা করলে আমরা যেটা পাবো, তো প্রথমে আমরা দেখে নেবো যে H2SO4 এর ক্ষেত্রে, ঠিক আছে। H2SO4 এর ক্ষেত্রে দেখো যে হাইড্রোজেন কতগুলো রয়েছে, দুটো রয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য কত গ্রাম করে হয়, 1 গ্রাম, তাহলে 1 × 2, দুটো হাইড্রোজেনের জন্য, প্লাস সালফার কতগুলো রয়েছে, সালফার একটা রয়েছে, তার জন্য কত হয়ে গেল 32, ঠিক আছে। প্লাস কত হচ্ছে, এই যে অক্সিজেন রয়েছে, অক্সিজেন একটার জন্য 16, তাহলে 4টে রয়েছে, তাহলে 4 ইন্টু হয়ে গেল, ঠিক আছে। তো এটা যোগ করলে আমরা পাবো 2 + 32 + 4 = 64, ঠিক আছে। তো এটা সমান আমার কত হচ্ছে, প্রায় 98 মতো, ঠিক আছে। অর্থাৎ 2 2 4 4 98 গ্রাম। তাহলে এর আণবিক ভর কত, এত গ্রাম। এবার HNO3 যদি আমরা দেখি, তাহলে HNO3 এর ক্ষেত্রে কী পাবো, HNO3 এর ক্ষেত্রে দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, নাইট্রোজেনের 7, ঠিক আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যে আণবিক গুরুত্ব পাই সেটা কত হয়, 14, ঠিক আছে। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা আণবিক গুরুত্ব কত পাই, 14 পাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কী হয়, একটা হাইড্রোজেনের জন্য একটা, নাইট্রোজেন কতগুলো রয়েছে, একটাই রয়েছে, তার মানে কি প্লাস এখানে 14, ঠিক আছে, 14 প্লাস এখানে অক্সিজেন কতগুলো রয়েছে, অক্সিজেন আছে 3খানা, একটা অক্সিজেনের জন্য 16 × 3, তাহলে এটা করলে আমরা কত পাবো, দেখো যে 1 + 14 + 3 = 48, ঠিক আছে। তো এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 8 5 13, মানে 63 মতো, ঠিক আছে। তাহলে এটা আমাদের হচ্ছে কি আণবিক ভর। তাহলে H2SO4 এর ক্ষেত্রে কত পাচ্ছি, 98 গ্রাম, আর এখানে কি পাচ্ছি যে HNO3 সেটার জন্য আমরা কি পাচ্ছি 63 গ্রাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আণবিক ভর। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 2, 1 AMU সমান কত গ্রাম, ঠিক আছে। অর্থাৎ 1 AMU সমান কত গ্রাম আমাকে চেয়েছে। তো এটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে। যে 1 AMU, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট যেটাকে আমরা বলি, সেটা সমানই হচ্ছে আমাদের কত 1.6 × 10⁻24 গ্রাম, ঠিক আছে। অর্থাৎ এটাই হবে আমাদের এখানে শূন্যস্থানের জায়গায় বসাবে, ঠিক আছে। অর্থাৎ 1.66 বা 67, অনেক বইয়ে থাকবে যে 67 রয়েছে, অনেক বইয়ে থাকবে 1.66, তো 1.6 এটা হচ্ছে কি মানে কনফার্ম থাকবে, ঠিক আছে। অর্থাৎ 1.66 × 10⁻, কত হবে, -24 গ্রাম, ঠিক আছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 1 AMU এর মানটা, ঠিক। তাহলে বুঝতে পেরেছো। এরপরে কোশ্চেনে আসি। এরপরে কোশ্চেনটা যেটা বলেছে যে ভর ও শক্তির যে নিত্যতা সূত্রটা রয়েছে সেই নিত্যতা সূত্রটি লেখো, মানে ভর শক্তির যে নিত্যতা সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমাদেরকে কী বলেছে, লিখতে বলেছে। এবং তার সাথে সাথে বলেছে যে এই যে ভর নিত্যতা সূত্র, মানে সূত্রটা রয়েছে, ভর ও শক্তির নিত্যতা সূত্র, সেই সূত্রতে যে গাণিতিক রূপটা পাই, অর্থাৎ যে ম্যাথামেটিক্যাল যে মানে ফর্মুলাটা পাই, সেই ফর্মুলাটা কী সেটা আমাদেরকে চেয়েছে, ঠিক আছে। অর্থাৎ ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা আমাদেরকে এখানে লিখতে হবে। তার সাথে সাথে বলেছে যে এই সূত্রটি কে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, মানে কি বিজ্ঞানীর নাম। অর্থাৎ এই যে ভর ও শক্তির নিত্যতা সূত্রটা দিয়েছিলেন যে বিজ্ঞানী, অর্থাৎ যিনি আবিষ্কার করেছিলেন, তার নামটা এখানে লিখতে হবে। তাহলে প্রথমে যে বলেছে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি ভর ও শক্তির নিত্যতা সূত্রটি লেখো, তার মানে কি এটা তোমাদের বইয়ে বেশ সুন্দর করে লেখা রয়েছে। সেই মানে যেটা লেখা আছে সেটা আমি একটুখানি বলিয়ে বলে দিই, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে কি হয়, যে মানে ভরটা থাকে সেই পদার্থের ভর এবং তার যে মোট শক্তির পরিমাণ সেটা সর্বদাই কী থাকে, ধ্রুবক থাকে। অর্থাৎ আমরা যে ভর পাই সেই ভর এবং শক্তির যে মোট পরিমাণটা সেটা কী হবে, সর্বদাই কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা ধরে না বিক্রিয়া ঘটেছে A + B, ঠিক আছে, সেটা থেকে যদি আমি সি পাই, তাহলে এর মধ্যে অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে ভরটা থাকবে সেই ভরটা আমি সি এর মধ্যে পাবো। যদি আমি না পাই সেম ভর, ধরে নাও এখানে আমার কত হলো 40 গ্রাম যদি হয়, এখানে যদি আমি 30 গ্রাম পাই, তাহলে আর 10 গ্রাম কোথায় গেল, সেটা কী হবে, শক্তিরূপে বেরিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এনার্জি রূপে সেটা বেরিয়ে যাবে। তো এটাই বলেছে আমাকে যে ভর ও শক্তির নিত্যতা সূত্রটা কী, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, বিক্রিয়ার আগে ও
পরে, ঠিক আছে, পদার্থের মোট ভর মানে পদার্থের যে ভরটা থাকে, মোট না লিখে ভরটা লিখে শুধু, তাহলে পদার্থের ভর, ঠিক আছে, ভর ও শক্তির, ঠিক আছে, শক্তির মোট পরিমাণ কি থাকে, মোট পরিমাণ সর্বদাই সমান থাকে, ঠিক আছে, মোট পরিমাণ সর্বদাই সমান, ঠিক আছে, সর্বদা সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের ভর ও শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ কি থাকে, ধ্রুবক থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে আমি ভরটা পাচ্ছি, ভরকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ঠিক আছে, বা শক্তি একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, এটা আমরা জানি। তাহলে মহাবিশ্বে কি হয়, ভর ও শক্তি কি হয়, ভর ও শক্তি কি হয়, শক্তির পরিমাণ কি থাকে, কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, ভর শক্তি কনস্ট্যান্ট মহাবিশ্বে, ঠিক। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভর ও শক্তির নিত্যতার সূত্র। এরপরে যে গাণিতিক রূপ, অর্থাৎ যে এইটা কি আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে। তাহলে পরে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে। আইনস্টাইন তিনি কি করেছিলেন, ভর ও নিত্যতার সূত্র, যিনি মানে যে সূত্রটা আমরা পাই, অর্থাৎ ভর ও শক্তির যে নিত্যতার সূত্র, সেটা কি হয়, কে দিয়েছিলেন, আইনস্টাইন দিয়েছিলেন। এবং যে ফর্মুলাটা বলেছিল সেটা কী ছিল, মানে ই সমান এমসি স্কোয়ার, ঠিক আছে, এমসি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আইনস্টাইনের ফর্মুলা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের সব কোশ্চেনের অ্যান্সারগুলো হয়ে গেল। আইনস্টাইন তিনি কী করেছিলেন, ভর ও শক্তির নিত্যতা সূত্রটা দিয়েছিলেন, এবং তার যে গাণিতিক রূপ ই সমান এমসি স্কোয়ার, ঠিক আছে। এবং ভর ও শক্তির নিত্যতা সূত্রটা হলো যে কোনো বিক্রিয়ার আগে বা পরে পদার্থের মোট ভর ও শক্তির পরিমাণ সর্বদাই কী থাকে, সমান থাকে, ঠিক আছে। মহাবিশ্বে ভর ও শক্তি সর্বদাই কী থাকবে, মোট পরিমাণটা ধ্রুবক থাকবে এবং অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না, সর্বদাই কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে মহাবিশ্বে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কি, আইনস্টাইনের যে ভর ও শক্তির নিত্যতা সূত্র সেটা। এরপরে যে কোশ্চেনটা আছে 4 নম্বর কোশ্চেন, সেই 4 নম্বর কোশ্চেনটা দেখো যে 1 মোল হাইড্রোজেন পরমাণুতে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু উপস্থিত রয়েছে, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কতগুলো বোঝায়, যে H2 বোঝায়, তাই তো, H2। তাহলে 1 মোল বলতে গেলে আমার এখানে দেখাচ্ছে যে কি, 1 মোল মানে কি হবে, তাতে কি থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত থাকবে। তাহলে অ্যান্সার কত হবে আমার, অ্যাভোগাড্রো সংখ্যক, যেটাকে এনে দিয়ে প্রকাশ করা হয়, বা আমরা যদি সংখ্যায় লিখি তাহলে কত হয়, সেটা 6.62 × 10⁻23, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের, তাহলে কত হবে, 6.023 × 10⁻23 এতটি কি থাকবে, হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণু উপস্থিত, ঠিক। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কোশ্চেনটার অ্যান্সার। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণুতে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক মানে পরমাণু উপস্থিত থাকবে, ঠিক আছে। অর্থাৎ 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত থাকে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 5 নম্বর কোশ্চেনটা, সেটা বলেছে যে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত, ঠিক আছে। অর্থাৎ এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত, 32 গ্রাম বলতে গেলে আমি এখানে মোল সংখ্যা বার করতে পারবো। তাহলে এটা দিয়ে দিয়েছে মোল সংখ্যা, আমাকে এখানে বার করতে হবে। তাহলে না এন মানে কি, এনটা হচ্ছে মোল সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তো মোল সংখ্যা যদি আমরা বার করি তাহলে 32 হচ্ছে কি গিভেন মাস, ঠিক আছে। অর্থাৎ দিয়ে থাকা মানে দিয়ে দেবে যে মাসটা, সেই মাসটা হচ্ছে 32 গ্রাম। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত হয়, আণবিক গুরুত্ব হচ্ছে 32, তাই তো। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 1 মোল হবে। তাহলে 1 মোল অক্সিজেনের আয়তন কত হবে, আয়তন আমরা জানি যে 1 মোল অক্সিজেনের আয়তন হয় কত, 22.4 লিটার, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের। তাহলে এখানে যদি 2 মোল হতো তাহলে এটা ইন্টু 2 হয়ে যেত, 3 হলে পরে এটা ইন্টু 3 হয়ে যেত, ঠিক আছে। এবার মোল সংখ্যা বার করে তুমি দেখবে যে 1 মোলের জন্য আমার কত পাই, 22.4 লিটার বা অ্যাভোগাড্রো সংখ্যক পাই, ঠিক আছে। তাহলে এখানে আমার যত মোল বেরোবে সেটা দিয়ে আমি কী করব, গুণ করে দেবো, তাহলে আমি সেটার ক্ষেত্রে আয়তন পেরিয়ে যাব। এখানে যদি আমি অক্সিজেন না বলে অন্য কোনো কিছু বলতো তাহলে আমি কী করতাম, ডাইরেক্ট মোল সংখ্যা বার করে সেটা থেকে আমি দেখতাম যে কত মোল উপস্থিত রয়েছে, ঠিক আছে। সেই অনুযায়ী তাহলে 1 মোলে কত থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক হয় মানে পরমাণু উপস্থিত থাকবে, বা আয়তন কত হবে, 22.4 লিটার হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের যে 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, তাহলে এখানে অ্যান্সারটা কত হলো, অ্যান্সারটা হলো 22.4 লিটার, ঠিক। এরপরে যে কোশ্চেনটা আছে, এরপরে হচ্ছে কি 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, তার আণবিক ভর কত। আমরা কি জানি যে এম সমান কত জানি, এম সমান হচ্ছে কি 2 × d, তাই তো। অর্থাৎ এম সমান আমরা কি জানি, এম সমান হচ্ছে 2 × d। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব, এমটা হচ্ছে কি আণবিক ভর বা ওজন, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি করি তাহলে কত হচ্ছে দেখো, যে আমাকে বলেছে যে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তার মানে কি ডি এর মানটা বলে দিয়েছে,
ডি বলে দিয়েছে। তাহলে আমাকে কী বার করতে হবে, এমটা বার করতে হবে। তাহলে ইজি কোশ্চেনটা ছিল, তাহলে 32 ইন্টু 2 করে দেবো, তাহলে কত হবে 64। ঠিক আছে, অর্থাৎ 2 2 4 আর 3 2 6, 64 গ্রাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা কত পেলাম আমি, 64 পেলাম। তাহলে আণবিক ভর কত হচ্ছে, 64। ঠিক আছে, এরপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি মোল কাকে বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মোল কাকে বলা হয়, এটা অনেকবার এসছে পরীক্ষাতে। ঠিক আছে, তো মোল কাকে বলা হয়, দেখো অ্যাভোগাড্রোর সংখ্যক যে উপাদান কণিকা থাকবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা মানে উপস্থিত থাকছে কোনো একটা পরমাণু বা অণুর মধ্যে, ঠিক আছে, বা আয়নের মধ্যে, তো সেই যে মানে পরিমাণটা, অর্থাৎ যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক উপস্থিত থাকছে সেটাকে আমরা কি বলি, মোল বলি। ঠিক আছে, অর্থাৎ যদি আমি বলি যে অ্যাভোগাড্রোর সংখ্যক অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক উপাদান কণিকা, এত সংখ্যক, ঠিক আছে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যক উপাদান কণিকা, ঠিক আছে, উপাদান কণিকা কি হবে, যদি উপস্থিত থাকে পরমাণু, ঠিক আছে, পরমাণু, অণু বা আয়নে, ঠিক আছে, অর্থাৎ যে অ্যাভোগাড্রোর সংখ্যা, ভালো করে বুঝে নাও যে অ্যাভোগাড্রোর সংখ্যক কী পাচ্ছি, 1 মোল বলতে আমার কী বোঝায়, যে অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু বা অণুকে বোঝায়, তাই তো। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক উপাদান কণিকা মানে কোনো পদার্থের যে পরিমাণে উপস্থিত থাকবে সেটাই হচ্ছে কি আমাদের মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে এত সংখ্যক উপাদান কণিকা, ঠিক আছে, কোনো পরমাণু, অণু বা আয়ন, ঠিক আছে, ঠিক আছে, এত সংখ্যক উপাদান কণিকা কোনো পরমাণু, অণু বা আয়নে কোনো পদার্থের, ঠিক আছে, যে কোনো পদার্থের উপাদান কণিকা, এগুলো কি ব্র্যাকেট দিয়ে লিখবে, যে মানে কোনো পদার্থের, ঠিক আছে, কোনো পদার্থের কি হচ্ছে, যে পরিমাণে উপস্থিত থাকে, কোনো পদার্থের যে পরিমাণে উপস্থিত থাকে তাকে কি বলা হয়, তাকে মোল বলে। ঠিক আছে, তাকে কি বলা হয়, মোল বলে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক উপাদান কণিকা কোনো পদার্থের যে পরিমাণে উপস্থিত থাকে তাকে আমরা কি বলি, মোল সংখ্যা বলি। সেই পদার্থটা কি হতে পারে, পরমাণু, অণু বা আয়ন, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি 32.7 গ্রাম জিঙ্ক লঘু H2SO4 অর্থাৎ সালফারিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে যদি বিক্রিয়া করে তাহলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ জিঙ্ক যদি সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে জিঙ্ক প্লাস H2SO4, ঠিক আছে, H2SO4 এটা থেকে কি উৎপন্ন হবে, ZnSO4 প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, তো এখানে আমাকে বলেছে যে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা আমাকে চেয়েছে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস কত পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটা আমাকে মানে চেয়েছে, বার করতে হবে। ঠিক আছে, জিঙ্কের পরিমাণ কত বলে দিয়েছে, এত বলে দিয়েছে। তাহলে জিঙ্ক এই যে অংশটুকু রয়েছে, তাহলে এর পারমাণবিক গুরুত্ব কত, পারমাণবিক গুরুত্ব হয় 65.5। ঠিক আছে, অর্থাৎ এর পারমাণবিক গুরুত্ব 65.5। ঠিক আছে, এটা কত উপস্থিত রয়েছে, এটাতে উপস্থিত রয়েছে 2 গ্রাম। যখন আমি শুধু জিঙ্ক নিচ্ছি, অর্থাৎ পিওর জিঙ্ক নিচ্ছি, তখন সেটাতে কি থাকছে, 2 গ্রাম হাইড্রোজেন থাকছে, তাই তো। তাহলে এবার বলো একে উপস্থিত থাকবে কত, 2/65.5। ঠিক আছে, 65.5। তাহলে এখানে আমার বলেছে যে 32.7 গ্রামে 7 গ্রাম জিঙ্ক যদি আমি নিই, অর্থাৎ 32.7 গ্রাম যদি আমি নিই, ঠিক আছে, তাহলে কত উপস্থিত থাকবে। তাহলে আমি কি করব, এটাকে 32.7 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেটা থেকে আমরা কি পাবো, প্রায় 1 পাবো। ঠিক আছে, অর্থাৎ এটা 32 দিয়ে গুণ করলে পরে 65 পয়েন্ট সামথিং আসবে এইটা, তাহলে 65.5 কেটে যাবে, তাহলে এটা থেকে আমি কি পাবো, 1 গ্রাম হাইড্রোজেন পাবো। ঠিক আছে, তো এইভাবেই তোমাদেরকে অনেক কোয়েশ্চেন দিতে পারবে। এখানে ধরে নাও ডেটাগুলো চেঞ্জ করে দিল, এখানে হয়তো জিঙ্কের পরিবর্তে অন্য কিছু দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এখানে হয়তো অ্যাসিডের পরিবর্তে অন্য কিছু দিয়ে দিল, HCl দিয়ে দিল বা অন্য কিছু দিয়ে দিল। তাহলে এইভাবেই তোমাদেরকে কী করতে হবে, জিনিসটাকে বুঝে নিতে হবে যে প্রথমে আমার কী তৈরি হচ্ছে, জিঙ্ক আর H2SO4 বিক্রিয়া করে ZnSO4 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়াতে কত গ্রাম ছিল জিঙ্ক, 65.5 ছিল, সেটাতে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, 2 গ্রাম উৎপন্ন হয়েছিল। তাহলে 1 গ্রামে কত উৎপন্ন হবে, 2/65.5। তাহলে 32.7 গ্রামে কত উৎপন্ন হবে, তাহলে 2/65.5 ইন্টু 32.7 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ এটাকে কাটাকাটি করলে কত পাবো, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোশ্চেনে দেখে নেবো আমরা।
এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলেছে দেখো, বলেছে যে 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। চুনাপাথরের সংকেত কি, সবসময় মনে রাখবে চুনাপাথর কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, অর্থাৎ CuCO3। তাহলে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এখানে দেখো যে ক্যালসিয়াম কার্বনেট, এটা থেকে আমরা কি পাই, এর যে আণবিক গুরুত্ব পাই সেটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে 40 প্লাস কার্বনের ক্ষেত্রে কত হয় 12 হয়, এবং অক্সিজেন কতগুলো রয়েছে 16 × 3, ঠিক আছে, অর্থাৎ একটা অক্সিজেনের জন্য 16 আর 3টে রয়েছে সেই জন্য গুণ হয়ে গেল। তাহলে এটাকে করলে পরে আমি কত পাবো, যোগ করলে পরে প্রায় 100 মতো পাবো, ঠিক আছে। তো এটা থেকে আমার কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, দেখো এখান থেকে আমি কার্বন ডাই অক্সাইড কত পাবো, 44 গ্রাম মতো পাবো, অর্থাৎ কার্বনের ক্ষেত্রে 12 প্লাস 16 দুগুণা 32, ঠিক আছে। তাহলে এটা করলে আমি কত পাবো, 44 গ্রাম। তাহলে 100 গ্রামে কত পাচ্ছি আমি, 44 গ্রাম। তো এখানে বলেছে 500 গ্রামে কত পাবো, ঠিক আছে, অর্থাৎ 500 গ্রাম মানে চুনাপাথরকে যদি উত্তপ্ত করি তাহলে কত উৎপন্ন হবে। তাহলে 100তে যদি আমার কত উৎপন্ন হচ্ছে 44 গ্রাম, তাহলে মানে কি আমি কীভাবে লিখছি, 100 গ্রামে কত উৎপন্ন হচ্ছে 44 গ্রাম, তাহলে একে কত হবে 44/100, তাই তো, ঠিক একই রকম ঐকিক নিয়ম। তাহলে 44 যদি 100 হয় তাহলে 500তে কত উৎপন্ন হবে, 500তে উৎপন্ন হবে সেম একই রকম, কিছু নাই, অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, ঠিক আছে, ইন্টু 500। তাহলে এটা কাটাকাটি করলে কত পাবে, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে পাবে, দেখবে যে প্রায় 5 4 5 20 0 4 5 20 22, তাহলে 220 গ্রাম মতো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 500 গ্রাম চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে পরে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তাহলে অ্যান্সার কত হবে 220 গ্রাম পাওয়া যাবে, ঠিক আছে, অর্থাৎ 220 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাতে কী বলেছে দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ গ্যাসের যে বাষ্প ঘনত্ব আমরা কি জানি, যে বাষ্প ঘনত্ব ডি সমান কি বললাম, ডি সমান হচ্ছে m/v, তাই তো। তাহলে এই যে বাষ্প ঘনত্ব অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব আমাকে এখানে জিজ্ঞেস করেছে। তাহলে যদি আমার গ্যাসের বাষ্প ঘনত্ব তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে ভেপার ডেনসিটি, অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সমায়তনে হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যতগুণ ভারী হয় সেই সংখ্যাটিকে কী বলা হয়, বাষ্প ঘনত্ব বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি লিখে নিয়েছি যে একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যতক্ষণ ভারী হয় সেই সংখ্যাটিকে বা তুলনামূলক সংখ্যাটিকে কী বলা হয়, গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়, ঠিক আছে। একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের, ঠিক আছে, কোনো গ্যাসের ওজন হবে এখানে, ঠিক আছে, ওজন সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যতক্ষণ ভারী হয় সেই সংখ্যাটিকে কী বলা হয়, বাষ্প ঘনত্ব বলা হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা সময় বাঁচানোর জন্য আমি তোমাদের জন্য আগে লিখে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে করতে পারো যে বাষ্প ঘনত্ব কাকে বলা হয়। তো এটা গেল আমাদের। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে যদি চালনা করলে, তাহলে 17 গ্রাম H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড থেকে রেখে মানে ক্লোরিন দ্রবণে চালনা করলে পরে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে, ঠিক আছে, অর্থাৎ সালফার কত গ্রাম উৎপন্ন হবে সেটা আমাকে চেয়েছে। অর্থাৎ এটা কার সাথে বিক্রিয়া করছে, H2S ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাই তো, অর্থাৎ Cl2-র সাথে বিক্রিয়া করে সেটা থেকে কী উৎপন্ন হচ্ছে, দেখো এখানে HCl উৎপন্ন হবে আর সালফার উৎপন্ন হবে, তাই তো, অর্থাৎ এটা থেকে আমি কী পাবো 2HCl প্লাস S। তাহলে এখানে দেখো যে H2S, ঠিক আছে, এটা থেকে কী উৎপন্ন হচ্ছে 2HCl আর তার সাথে সালফার উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে বলেছে যে 17 গ্রাম H2S থেকে কত গ্রাম সালফার পাবো, ঠিক আছে, অর্থাৎ এটা থেকে আমি যদি এটার পারমাণবিক ভর বার করি তাহলে কত হচ্ছে, অর্থাৎ আণবিক গুরুত্ব যদি আমি বার করি তাহলে কত হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কত পাই 2 পাই, অর্থাৎ 1 × 2, অর্থাৎ এক হাইড্রোজেনের জন্য 1, তার সাথে দুটো হাইড্রোজেন আছে সেই জন্য 2 হয়ে গেল, প্লাস সালফার, ঠিক আছে, অর্থাৎ এটা কত হবে 32, তাহলে এটা থেকে আমি কত পাবো 34। তাহলে 34-এর জন্য কত উৎপন্ন হচ্ছে, সালফার হচ্ছে 32, ঠিক আছে। তাহলে এই যে একে কত উৎপন্ন হবে, একে উৎপন্ন হবে 32/34, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলেছে যে 17 গ্রাম, ঠিক আছে, অর্থাৎ 17 গ্রাম বলেছে, তাহলে আমি কী করবো 17 গ্রামে কত উৎপন্ন হচ্ছে 32/34 × 17, ঠিক আছে। তাহলে 17 দুগুণে 34, তাহলে এটা হচ্ছে 16, তাহলে এটা থেকে আমি কী কত পাবো 16 গ্রাম সালফার উৎপন্ন হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাই এভাবেই তোমাদেরকে অঙ্কগুলো দেওয়া থাকবে, যেগুলো আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, অঙ্কগুলো ধরে নাও যে এরকমভাবেই করতে হবে, ঠিক আছে। এবার তোমাকে যদি আলাদা আলাদাভাবে বলে দেয় যে এই যে HCl-এর ক্ষেত্রে আমরা কত পাবো, আণবিক গুরুত্ব কত পাবো, এরকমভাবে যদি বলে দেয় তাহলে তোমাদেরকে কী করতে হবে, এই হাইড্রোজেনের জন্য 1 প্লাস এটা ক্লোরিন 17তে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা কী পাই 25.5 পাই, ঠিক আছে। তো এটা হচ্ছে কি 36.6, তাহলে এর হচ্ছে HCl-এর হচ্ছে আণবিক গুরুত্ব এটা, ঠিক আছে। তো এইভাবেই তোমাদেরকে এক একটা করে বার করতে হবে, অর্থাৎ আণবিক ভরটা যদি বার করতে বলে তাহলে এইভাবেই তোমাদেরকে বার করতে হবে, অর্থাৎ ডেটাগুলো হয়তো পাল্টিয়ে দিতে পারে কিন্তু অঙ্কগুলো এরকমই আসবে, ঠিক আছে। অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলা হয়, সংজ্ঞাগুলো একটু দেখে রাখবে, মোল কাকে বলা হয়, ঠিক আছে। আর অঙ্কগুলো তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম সব কিছু। তো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।